মানুষ রাগের সময় আপনার সাথে যেই ব্যবহারটা করে ওইটাই তার প্রকৃত রূপ, বাকিটা তার অভিনয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি আজকে দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি একটি লাইক দিয়ে পুরো ব্লগটি দেখে যাবেন, আর দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমার বাবার বাড়ি থেকে কিছু আম এনেছিলাম, বেশি আনিনি, অল্প আমি এনেছি আচার দিব। তো এই জন্য হচ্ছে এই আচারটা দেবার জন্য আমগুলোকে কেটে নিতেছি। আমার অনেকগুলো ফুপু আছে, তো একজন ফুপু আছেন, তো উনি হচ্ছে এভাবে আচার বানায়, ছোটবেলায় আমাদেরকে অনেক আচার দিত। এই আচারটা ওনার হাতে এত বেশি মজা লাগতো, এত সুন্দর একটা ঘ্রাণ ছিল। তো জানি না, আমার এর আগে একবার বানিয়েছিলাম আমাদের বাড়িতে, অনেক বেশি মজা হয়েছিল। তো এই বছর হচ্ছে আমি আচার বানাইছি, কিন্তু এখনো টেস্ট করি নাই। আমি নিজে বানিয়েছি কিন্তু টেস্ট করা হয় নাই। তো আমি যেদিন আচারটা বানাইছি রাত্রে হচ্ছে আমি আমগুলোকে কেটে কিছুক্ষণ হচ্ছে চুনের পানিতে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে তুলে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। তারপর এ তো আমি রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে। পরদিন সকালে হচ্ছে রোদ, আগের দিন রাত্রে যখন আমি আমটা কাটতেছিলাম তখনই কাটার কিছুক্ষণ পরেই দেখি যে বৃষ্টি নেমে গিয়েছে। তো আজকে হচ্ছে সকালবেলা ওইরকম রোদ ওঠে নাই, হালকা হালকা একটা বাতাস আছে, আর একদম রোদের কোনো তেজ নাই। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে তুমি তাহলে আরো কয়েকদিন আগেই আচার বানাইতা, যেহেতু তুমি আচার বানানোর নাম নিছো, আর আরেকদিকে যখন বৃষ্টি নেমে গেছে তো আর কয়েকদিন আগেই তুমি আচার বানানোটা শুরু করতা, তাহলে তো আর আমার এত গরমে কষ্ট করতে হতো না। তো ও হচ্ছে একটু মজা করতেছিল। তো এখানে হচ্ছে আমি আমগুলোকে রোদে দিয়ে এসেছি, আর রোদে দেওয়ার পর কিন্তু এক 2-3 ঘন্টার মতন হচ্ছে রোদের মধ্যে ছিল, তারপর বৃষ্টি নেমে গিয়েছিল, আর তারপর আমগুলোকে এনে হচ্ছে আমি রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিনকার ব্লগ, যেদিন হচ্ছে আমি আচারটি বানাচ্ছি, এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। প্রথম দিন রাতে হচ্ছে কেটে রাখছিলাম, তারপর দিন রোদ দিছি, তারপরের দিনও রোদ দিয়েছিলাম, কিন্তু আচারটা হচ্ছে বৃষ্টি নেমে গিয়েছিল, এই জন্য হচ্ছে নামিয়ে ফেলেছি। এই আচারটা আসলে বেশি করে কড়া রোদের মধ্যে শুকিয়ে নিলে আমগুলো যখন একদম শুকিয়ে চুপসে যায় তখন হচ্ছে এই আচারটা দিলে অনেক দিন ভালো থাকে। আর এই আচারটা ভাত, তারপর হচ্ছে পোলাও, খিচুড়ির সাথে খেলে অসম্ভব মজা হয়। এখানে হচ্ছে আমি সরিষার তেলের মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনা মরিচ, হচ্ছে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি 2টা বড় সাইজের রসুন হচ্ছে একটু থেতো করে নিছি, পুরো থেতো করি নাই, হালকা একটু ছেঁচে নিছি আর কি। তারপর হচ্ছে শুকনা মরিচ আর রসুনটা দিয়ে হচ্ছে আমি তেলের মধ্যে এই আমগুলোকে দিয়ে দিছি। আমগুলো যদি আপনারা ভালো করে শুকিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এই আমের আচার দীর্ঘদিন ভালো থাকে, ফাঙ্গাস ধরে না আর কি। আর এই আচারটার মধ্যে যত বেশি তেল দেওয়া যায় ততই ভালো আর কি। তো এখানে হচ্ছে আমি সরিষা বাটা দিয়ে দিছি, ওই যে প্রথমে ভিডিওতে দেখলেন সরিষাগুলো বেটে নিয়েছিলাম, তো এখানে হচ্ছে আমি সরিষা বাটা দিয়ে দিছি। আর হচ্ছে দিছি শুকনো মরিচের গুঁড়া। তো শুকনো মরিচের গুঁড়া আর সরিষা বাটাটা দিয়ে হচ্ছে এখন আমি আমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব। যেহেতু আমগুলোকে ভালো করে রোদে শুকাতে পারি নাই, এজন্য কিন্তু এই আচারটা বেশি দিন রাখা যাবে না, আর এই জন্য হচ্ছে আমি একটু ভিনেগার দিব। আর ভালো করে রোদে শুকিয়ে নিলে ভিনেগার দেওয়ারও প্রয়োজন পড়তো না হলে। তো আমি কিন্তু এখানে প্রথমে তেল দিয়ে শুকনা মরিচ আর রসুন দিয়ে ভাজা ভাজা করে আমগুলোকে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে দিয়েছিলাম শুকনা মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ, আর হচ্ছে সরিষা বাটা। এগুলা দিয়ে কিন্তু আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু চিনি শিরা দিয়ে দিছি। তো চিনি শিরাটা আমার ছিল, তো চিনি শিরাটা দেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম। একদম শিরাটা শুকিয়ে যখন তেল ভেসে ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখন হচ্ছে আমি 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিছি। 5 ফোড়নের গুঁড়াটা হচ্ছে আমার করা ছিল, তো আমি 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে দিছি। এই আচারের ফ্লেভারটা ঠিক মাংসের তরকারির মতন লাগে আর কি। এই আচারের তেলটা দিয়ে, ঝোলটা দিয়ে মুড়ি মাখা করে খেলে, তারপর হচ্ছে পোলাওয়ের সাথে আবার খিচুড়ির সাথে খেলে অসম্ভব স্বাদ লাগে, আর এমনিতেও তো খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে আচারটা 5 ফোড়নের গুঁড়া দিয়ে ঢেকে রেখে দিব, তারপর ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়ামে ভরে রেখে দিব। আর তারপর হচ্ছে আমি চলে যাব বিরিয়ানি রান্না করতে। আজকে আমার ছোট বোন আসবে, আর আমার বোন আমার কাছে আবদার করেছে আমার হাতের স্পেশাল বিফ বিরিয়ানি খাওয়ার জন্য। তো বোনের জন্য বিরিয়ানি রান্না করব, আর এই জন্য হচ্ছে আমি মশলাটা ভেজে নিচ্ছি। আর আমি বেশিরভাগ সময় বিরিয়ানি রান্না করলে ঘরে নিজে
মসলাটা বানিয়ে নেই। এটা করলে হচ্ছে আমার কাছে মনে হয় যে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এখানে আমি ১৬-১৭টা গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ ছিল না, থাকলে ২ টা মিক্স করে দিতাম। তারপর হচ্ছে একটা জয়ফলের অর্ধেক আর ৩-৪ টুকরা হচ্ছে জয়ত্রী। জয়ফল, জয়ত্রী, জিরা, গোলমরিচ এগুলা হচ্ছে আমি বেটে নিছি। মানে বিরিয়ানি মসলাটা আসলে জয়ফল আর জয়ত্রীর যে একটা ফ্লেভার, এটাই আসল বিরিয়ানির যে স্ট্রং একটা ফ্লেভার থাকে ওইটা নিয়ে আসে। তো এখানে আমি জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, জিরা এগুলা বেটে নিছি। তারপর আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমি তো মসলা বাটতেছি। তারপর হচ্ছে আমি কয়েকটা আদা রসুনও মানে কতগুলো আদা রসুনও বেটে নিছি। আসলে সদ্য তাজা মসলা বেটে যেকোনো তরকারি রান্না করলে যে একটা স্বাদ হয়, অন্য কোনো মানে ফ্রিজে রাখা বাসি মসলা বাটা দিয়ে কিন্তু ওইরকম একটা ফ্লেভার আসে না। তো যখনই আমি বিরিয়ানি রান্না করি বা গরুর মাংস রান্না করি তখন চেষ্টা করি আদা রসুনটাকে নগদ তাজা বেটে দিতে আর মসলাটাকেও হচ্ছে তাজা বেটে দিতে। এখানে হচ্ছে ওই তো আমি বিরিয়ানির মসলাগুলো যে ভেজে রাখছিলাম, ভেজে রাখার পর কিন্তু এখন হচ্ছে আমি বেটে নিতেছি, মানে গুঁড়ো করে নিতেছি। আর হচ্ছে আমি কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ আর হচ্ছে চীনা বাদাম পানিতে ভিজিয়ে রাখছিলাম। তো এখন হচ্ছে আমি পানি থেকে তুলে হচ্ছে এগুলো বেটে নিতেছি। কাজু, কিশমিশ আর হচ্ছে চীনা বাদাম এই জিনিসটা বা বিরিয়ানির মধ্যে দিলে না অসম্ভব টেস্ট হয়। আর আরেকটা জিনিস আমি দেই সেটা হচ্ছে পোস্তদানা। আজকে হচ্ছে পোস্তদানা ছিল না ঘরে। তো এখানে হচ্ছে আমি টক দই যেহেতু নেই তো আমি হচ্ছে আজকে লেবুর রস দিয়ে দিতেছি। বেশ ৩ টেবিল চামচ ৪ টেবিল চামচের মতন হচ্ছে লেবুর রস দিয়ে দিছি। লেবুর রস দিয়ে হচ্ছে আমি মাংসটাকে মেরিনেশন করে রেখে দিব। আমি যখনই বিরিয়ানি রান্না করি খুবই সিম্পল ভাবে রান্না করার চেষ্টা করি আর ঘরে থাকা সাধারণ মসলা দিয়েই রান্না করি। আমার কাছে এরকম করে রান্না করলেই হচ্ছে বেশি ভালো লাগে, সহজ মনে হয়। আর সত্যি এই মানে এই বিরিয়ানিটা ওয়ান পট বিরিয়ানি একই পাত্রে খুবই সহজে খুবই সুন্দর করে রান্না করে ফেলা যায় আর টেস্টটাও অসম্ভব হয়। তো এই তো আমি হচ্ছে আদা রসুন যে বেটে নিয়েছিলাম তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে দিয়ে দিলাম বাদাম আর কিশমিশ বাটাটা আর যেই বিরিয়ানি মসলাটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে হচ্ছে আমি বেশি অর্ধেক মসলা আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিব শুকনা ঝাল শুকনা মরিচের গুঁড়া আর কি। হলুদের গুঁড়া দিব না, বিরিয়ানিতে হলুদের গুঁড়া ভালো লাগে না, বিরিয়ানিটা একটু লাল লাল হলেই ভালো লাগে। এখানে হচ্ছে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিতেছি। আমি হচ্ছে মানে নিজেদের টেস্ট অনুযায়ী দিচ্ছি আর এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল, মানে হাতের ১ কোষ পরিমাণ তেল দিয়ে দিছি। আর এই তো এখানে হচ্ছে গরুর মাংস আছে ২ কেজি। তো গরুর মাংসগুলোকে হচ্ছে আমি ভালো করে মানে মাংসের সাথে হচ্ছে আমি মসলাটা ভালো করে মেরিনেশন করে রেখে দিব। তো এখানে হচ্ছে আমি ০.৫ ঘন্টার মতো মাখিয়ে রেখে দিব। আর আপনারা চাইলে কিন্তু ২-৩ ঘন্টা আগেও মেখে রেখে দিতে পারেন। যত বেশি মেখে রেখে দেওয়া যায় টেস্টটা তত বেশি ভালো হয়। আবার সাথেও মেরিনেশন করে রান্না করে ফেলি। আবার অনেক সময় দেখা যায় যে ০.৫ ঘন্টা ১ ঘন্টা রেখে তারপর হচ্ছে বিরিয়ানিটা রান্না করি। এখন হচ্ছে আমি কয়েক পিস আলুর মধ্যে একটু জর্দার রং দিয়ে মেখে নিতেছি। বিরিয়ানির মধ্যে আলুটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। আমিও পছন্দ করি আর আমার বোনও পছন্দ করে। তো আমার বোন হচ্ছে আজকে আসবে আমাদের বাড়িতে একটা জরুরি প্রয়োজনে, এসে আবার চলে যাবে। এজন্য ও আসার আগে ঝটপট করে রান্নাটা করার চেষ্টা করতেছি। আর সকালবেলা যেহেতু আচার বানিয়েছিলাম, তো আচার বানাতে গেলেও কিন্তু অনেক বেশি সময় লাগে, মসলা-টসলা বাটতে হয়। আবার সকালে তো নাস্তার পর্ব ছিলই। তো এখানে হচ্ছে আমি কতগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা নামিয়ে নিয়েছি। আর তারপর হচ্ছে আলুগুলো যে জর্দার রং দিয়ে মেখে রাখছিলাম, আলুগুলো ভেজে হচ্ছে নামিয়ে নিছি। আর এই তো এখন হচ্ছে মেরিনেশন করা মসলাটা হচ্ছে মেরিনেশন করে রাখা গরুর মাংসটা হচ্ছে দিয়ে দিলাম। তো দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিব। আর আমি হচ্ছে আজকে বিরিয়ানির মধ্যে গরুর মাংসের মধ্যে হচ্ছে ৩-৪ টুকরা কাঁচা পেঁপে দিছি। আসলে আমার পেঁপেটা বেটে নেওয়ার কথা বা ব্লেন্ড করে নেওয়ার কথা মনে ছিল না। মাংসগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে কষিয়ে নিয়েছি আর দেখেন কত পরিমাণ মানে ঝোল উঠে গেছে, পানি উঠে গেছে। তো এই পানিতে কিন্তু ভালো করে সিদ্ধ হবে না। তো আমি হচ্ছে এখানে আরেকটু পানি দিয়ে দিছি। আর আমি গরুর মাংসগুলোকে প্রায় হচ্ছে ২০ থেকে ২৫ মিনিটের মতন হচ্ছে কষিয়ে নিয়েছিলাম। আর বেরেস্তা আর আলু ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই কিন্তু মাংসগুলো দিয়েছি। একটু বেশি করেই তেল দিয়েছিলাম যাতে একেবারেই হয়ে যায়। আর বেরেস্তা তো আর অল্প তেলে ভাজা যায় না। বেরেস্তা ভাজার তেলের মধ্যে বিরিয়ানি রান্না করলে একটা অসম্ভব সুন্দর
সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার মাংসটা একদম সুসিদ্ধ হয়ে গিয়েছে। তো যখন হচ্ছে আমি মাংসের মধ্যে ঝোলটা দিয়েছিলাম, ঝোলটা দেওয়ার পর ঢেকে দিয়ে তো যখন বলক চলে আসছিল তখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিছি। আর আলুগুলো দেওয়ার কিছুক্ষণ পর আমি দিয়ে দিছি হচ্ছে টমেটো সস আর হচ্ছে বিরিয়ানির জন্য যে বাকি মসলাটা রাখছিলাম মেরিনেশন করার পর যে কিছু মসলা রেখে দিছিলাম সেই মসলাগুলো দিয়ে হচ্ছে আরো হচ্ছে আমি 10 মিনিটের মতন হচ্ছে একটু কষিয়ে নিয়েছি। আর যখন উপর দিয়ে তেল ভেসে উঠেছে তখন কিন্তু আমি এভাবে একটা ছাঁকনি দিয়ে একটা বড় ছাঁকনি দিয়ে হচ্ছে আমি মাংস আর আলুগুলোকে তুলে নিতেছি। এইভাবে বিরিয়ানি রান্না করলে না ওই যে একটার মধ্যে বেরেস্তা ভাজো, একটার মধ্যে আলু ভাজো, আবার আরেকটা পাতিলের মধ্যে হচ্ছে চালটা সিদ্ধ করো, মার ফালাও, এই ঝামেলাগুলা থাকে না। তো এই তো আমি আলু আর মাংসটা তুলে নেওয়ার পর হচ্ছে এখানে ১ কেজি চাল আছে। তো ২ কেজি মাংসের জন্য ১ কেজি চাল। মাংসের অর্ধেক পরিমাণ চাল নিলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি চালগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম। এখন হচ্ছে চালগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভাজা, ভাজা করে নিব। এখানে হচ্ছে আমি ৮-১০ মিনিটের মতন হচ্ছে চালটাকে ভালো করে ভাজা, ভাজা করছিলাম। তো যেহেতু আমি একটা মোটা তলা বিশিষ্ট হচ্ছে পাতিলা নিছি আরকি। আপনারা যদি পাতিলার তলাটা যদি হালকা মানে পাতলা থাকে তাহলে একটু ভালো করে মানে গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে ভেজে নিবেন। আর এখানে যেহেতু ১ কেজি চাল আছে তো ১ কেজি চালের জন্য হচ্ছে আমি এখানে ২ লিটার পানি দিয়ে দিছি। ২ লিটার পানি পুরা দেই নাই। ২ লিটার থেকে হচ্ছে ১ কাপ পানি আমি কম রাখছি। কম রেখে হচ্ছে আমি ১ কাপ পানির মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিব। আর এখানে হচ্ছে চালটা ভাজা, ভাজা করার পর হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছিলাম। আমাদের ক্ষেতের থেকে হচ্ছে কাঁচামরিচ তুলে আনছিলাম। আজকে হচ্ছে ঘরে কাঁচামরিচ ছিল না। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে তারপর পানি দিয়ে হচ্ছে ঢেকে দিয়েছিলাম। তো বলক চলে আসার পর সাথে সাথেই হচ্ছে আমি মাংসটা দিয়ে দিছি। আর বলক চলে এসে যখন ভাত মানে ঝোলটা একদম শুকিয়ে যায় তখন হচ্ছে মাংসটা দেওয়ার চাইতে একটু আগে দিয়ে হচ্ছে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিলে আমার কাছে মনে হয় একদম যখন ভাতটা হয়ে আসে তখন মাংসটা দিতে গেলে দেখা যায় যে ভালো করে মসলাটা মিক্স হয় না বা ভাতটা নরম থাকে তখন হচ্ছে ভাতগুলো চামচের খোঁচায় বা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। এজন্য হচ্ছে একটু ঝোল, ঝোল থাকতেই আমি মাংসটা দিয়ে দেই। মাংসটা দিয়ে হচ্ছে আমি এখানে ওই যে দুধটা রাখছিলাম, গুঁড়া দুধ হচ্ছে আমি গুলিয়ে রাখছিলাম ১ কাপ পানির মধ্যে। সেই গুঁড়া দুধটাও হচ্ছে আমি দিয়ে দিছি। মানে দুধটাও দিয়ে দিছি। দুধটা দেওয়ার পর হচ্ছে মাংস আর চালটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিছি। আর হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে একটু চিনি মিশিয়ে নিছি। চিনি মিশিয়ে নিয়ে বেরেস্তাটাকে একটু হালকা গুঁড়া করে ভাতের সাথে মানে মাংস দেওয়ার পর আর দুধটা দেওয়ার পর ওপর দিয়ে বেরেস্তাগুলো দিয়ে তারপর হচ্ছে আমি কয়েকটা আলু বোখারা দিয়ে দিছি। আপনারা চাইলে এখানে কিশমিশ দিতে পারেন। আলু বোখারার সাথে কিশমিশ দিতে পারেন। তো আমি এখানে ৫-৬টা আলু বোখারা দিয়ে দিছি। দিয়ে হচ্ছে একদম আমি মাংস আর চালটাকে একদম সমান, সমান করে তারপর কিন্তু সরা দিয়ে ঢেকে আর ইয়ে করে দিছি মানে একটা তাওয়ার উপরে পাতিলাটা রেখে হচ্ছে আমি ২০ মিনিটের জন্য দমে দিয়ে দিছি। আর দেখেন আজকের বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ এত ঝরঝরে হয়েছে, অতিরিক্ত তেল হয় নাই, অতিরিক্ত ড্রাই হয় নাই অথবা অনেক সময় আছে যে ভাতটা বেশি সিদ্ধ হয়ে যায় বা কম সিদ্ধ থাকে। আজকের বিরিয়ানিটা ১০০ হয়েছে। তো এদিকে হচ্ছে আমার বোন এসে পড়ছে। তো আমার বোনকে হচ্ছে ঘরে নিয়ে বসাইলাম। তারপর হচ্ছে ওকে একসাথেই হচ্ছে আমরা খেতে বসছি। তো ওর আসতে, আসতে কিন্তু প্রায় ৩টার উপরে বেজে গিয়েছিল। তো আমার রান্না কিন্তু ১টা বাজেই হয়ে গিয়েছিল। তারপরও হচ্ছে আমি খাই নাই। তো বোন আসার পর মা, আপনাদের ভাইয়া, আমি আর আমার বোন আমরা একসাথে হচ্ছে খেয়ে নিছি। বাবাকে হচ্ছে আগে খাইয়ে দিছিলাম যেহেতু উনি একটু অসুস্থ। তো আজকে হচ্ছে লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে বিরিয়ানি খেলাম আর সকালবেলা তো আচার বানিয়েছি। জানি না আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আশা করছি ভালোই লেগেছে আপনাদের কাছে আমার আজকের ব্লগটি। আপনাদের কাছে আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর যদি আজকের ব্লগটি দেখে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক বেশি দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।